শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং লেখক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ ও ভারতের 10টি নাট্যদলের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব 2017। উৎসবে প্রতিদিন সন্ধ্যা 7টায় নাটক প্রদর্শিত হচ্ছে। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী 7, সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস, বিকেল 5টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। বর্ষাচি কি করছো? কথা বলো না। আর বর্ষাচি তুমি টাকা কেন দিচ্ছ? আমার টাকা লাগবে না এখন। একদম রাখো। সব তুমি একাই করবে নাকি? আমাকে সঙ্গে নেবে না? সঙ্গে রাখতে হবে না? যাও দেখো তোমার চাচির সাথে কথা বলে কি হয়েছে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। চুলা বানাইলো কি কৌশলে, চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক জল রং। আমি আপনাকে বলেছিলাম না, ফটোগ্রাফ দেখে আপনি লোকেশনের মজাটা পাবেন না যদি ফিজিক্যালি না আসেন। আসিফ ভাই, আমার মনে হয় থ্যাংক ইউটা আমাকে দেওয়া উচিত, কারণ এই লোকেশনের ঠিকানা আমি আপনাকে দিয়েছি। আচ্ছা, এখানে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? তুই তো নিজে এসে এই লোকেশনটা দেখে যাসনি, তাই না? পত্রিকাতে একটা বিজ্ঞাপন দেখে ছবি দেখেছি, আর সেইটা তুই বসকে জানিয়েছিস। রাত 11:30 দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার যে জার্নি সেটা তো শুরু হয়েছিল ফটোগ্রাফি থেকে, তারপর লেখালেখি এবং পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা। এই যে একটার থেকে আরেকটায় জাম্প করলেন, সেইটা নিশ্চয়ই কারণ এবং গল্প আছে। হ্যাঁ, আমি সবসময় যেটি বলি যে সেটি হচ্ছে যে সৃজনশীল সকল মাধ্যমই আসলে গল্প বলার মাধ্যম। যেমন আমরা যখন দেখি যে একজন পেইন্টার ছবি আঁকছেন, সে ছবির মধ্যে দিয়ে একটি গল্প বলছেন। একজন যিনি হচ্ছে ভাস্কর্য বানান, তিনিও কিন্তু ওই ভাস্কর্যের মধ্যে দিয়ে গল্প বলেন। তো আমার ছোটোবেলা থেকে ফটোগ্রাফির প্রতি একটা আগ্রহ ছিল, একই সাথে লেখালেখির প্রতিও ছিল। কিন্তু একটা সময় হঠাৎ করে মনে হলো কি যে লেখালেখির জায়গাটায়
আমি যে লিখবো সেই লেখালেখিটা আসলে বৃহৎ পরিসরে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের কনফিউশন ছিল। তো তখন আমি আরও কিছু মানে বাস্তবতা ছিল, ব্যক্তিগত জীবনের কিছু বাস্তবতা ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান, আমি বড় ছিলাম, যার ফলে আমাকে পুরো ফ্যামিলির দায়ভার নিতে হয়। তো এই সকল কারণে যেটি হয় যে আমার যে ভালো লাগার জায়গাটা যে লেখালেখি বা ফটোগ্রাফি সেটি নিয়ে ভাবনার কোনো অবকাশ ছিল না। আমাকে তখন মানি আর্নিংয়ের দিকে এবং পড়াশোনা কন্টিনিউ করার দিকে মনোযোগ দিতে হয়। তো যেটি হয় যে ওই জায়গা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি বের হব ঠিক তখন আমি একদিন একটা ছোট্ট একটা ছবি তুলি। তো ওই ছবিটা আমি অনলাইনে একটা ওয়েবসাইট আছে ফ্লিকারের একটা কম্পিটিশনে সাবমিট করি এবং ওই ছবিটা হচ্ছে একটা ভোটিং কম্পিটিশনে ফার্স্ট হয়ে যায়। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হয় যে আমি তো সবসময় গল্প বলতে চেয়েছিলাম, তো সেই গল্পটা হয়তো আমি লেখালেখির মধ্যে দিয়ে পারছি না, তাহলে আমি ফটোগ্রাফি দিয়ে শুরু করি। এবং আমি 1 বছর ফটোগ্রাফি করলো, 1 বছর আমার অনেকগুলো এক্সিবিশন হয়ে গেল, এক্সিবিশনে ছবি সিলেক্ট হয়ে গেল। তো তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমি আসলে আমার নিজের জন্য বা নিজের গল্প বলার জন্য একটা মাধ্যম শেষ পর্যন্ত পেয়ে গেলাম। মজার ব্যাপার হচ্ছে তখন সম্প্রতি প্রয়াত বিখ্যাত আলোকচিত্রী আজিজুর রহিম পিউ উনি কাজ করতেন একটি পত্রিকায়। তো উনি আমার ছবিগুলো দেখে বললেন যে সাদাত, তোমার ছবিগুলো অনেক সুন্দর, তুমি কি তোমার ছবির সাথে ছোট্ট ছোট্ট গল্প লিখে দিতে পারো, ওই ছবির গল্প? তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমি তো লিখতে পারি না, আমি কিন্তু ভুলে গেছি যে একটা সময় আমি লিখতাম। তো ভাই বলে চেষ্টা করে দেখো। তো আমি তখন ছোট ছোট গল্প লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর উনি আমার মানে লেখার ভূয়সী প্রশংসা করলেন যে এত চমৎকার লিখতে পারো, তাহলে তুমি কেন লিখো না? তো প্রায় বছর খানেক পরে আমি ওই গল্প এবং ছবি নিয়ে একটা বই বের করি। বইটির নাম হচ্ছে গল্প ছবি। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি এক সময় লিখতাম। তো ওই গল্প ছবি বইটাও খুব ভালো পাঠকের কাছে সমাদৃত হওয়ার পরে আমি তখন চলে আসি লেখালেখিতে। 2015-তে আমি ভাবি যে আমি একটা বড় দীর্ঘ কলেবরের একটা উপন্যাস লিখবো। তো তখন আমি আরশিনগর নামে একটা উপন্যাস লিখি এবং ওই উপন্যাসটি যেটি বলবো যে আমার জীবনের গল্পকে বদলে দিল। কারণ এটি অবিশ্বাস্য রকম পাঠকপ্রিয়তা পেল। কারণ এই যে নতুন লেখকের একটা দীর্ঘ কলেবরের প্রায় 300 পৃষ্ঠার 450 টাকার বই কে কিনবে, এরকম একটা সংশয় ছিল আমার প্রকাশকেরও। কিন্তু সেটি অবিশ্বাস্য একটা সাড়া ফেললো পাঠকের মধ্যে, যার ফলশ্রুতিতে আসলো আমার পরের বইটি, যেটি হচ্ছে অন্দরমহল, আরও বড় একটি বই। এবারের বইমেলায় হচ্ছে মানব জনম। এবং মজার এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি কলকাতার পাঠকদের মধ্যেও এই বইগুলো তুমুল সাড়া ফেলেছে। যেটি আমার ওই গল্প বলার যে খিদেটা ছিল সেই খিদেটা অনেক মেটায়। কিন্তু আমি আসলে ভিজুয়াল মাধ্যম নিয়ে আমার কাজ করার সবসময় একটা স্বপ্ন ছিল। ফটোগ্রাফি করতে গিয়েই হঠাৎ করে একদিন আমার এক ফটোগ্রাফার মানে ফেলো, ওর নাম নিয়ামুল, ও আমাকে বললো কি ভাইয়া তুমি কি একটা ফিল্ম বানাবো, আমার মাথায় একটা আইডিয়া আছে। তো আমি বললাম যে আমি তো ফিল্ম বানাতে জানি না। বললো আমার বিশ্বাস আছে তুমি পারবা। তো আমি বললাম টাকাও তো লাগে। বললো যে খুব বেশি টাকা লাগবে না, খুব অল্প সামান্য কিছু, হয়তো আমাদের একটা ট্রাইপড কিনতে হবে 2-2.5 হাজার টাকা দিয়ে, আর বাকিটা আমরা ধারটার করে চালাই দেবো। তো তখন হচ্ছে আমরা যেটা করলাম, আমরা আমাদের মানে কাছের মানুষ যারা আছে একটা ভালো ক্যামেরা, যেমন Mark II যেটা আছে ক্যাননের 5D, ওটা আমরা একজনের কাছ থেকে ধার করলাম। আমরা আরও একজনের কাছ থেকে এডিটিং কম্পিউটার ধার করলাম। এরকম করে আমরা তখন বোধ নামে একটা ফিল্ম বানিয়ে ফেলি 5 মিনিট বা 4 মিনিট 40 সেকেন্ডের নির্বাক চলচ্চিত্র। এবং যেটি আমি বলবো যে গল্পটা একটু যদি বলতেন। হ্যাঁ, তো বোধ যেমন নিয়ামুল আমাকে বললো যে ভাইয়া আমার মাথায় একটা গল্প আছে। গল্প হচ্ছে যে আমি ইফতার কিনতে গেছি, গিয়ে দেখি যে একটা ছোট্ট বাচ্চা সে হচ্ছে ইফতার চাচ্ছে। লোকজন তো অনেক অনেক ইফতার করে না। আমরা যেটা দেখি যে বলি যে রোজা হচ্ছে সংযমের মাস, বাট আমরা এই সময় দেখি মানুষ প্রচুর ইফতার কেনে। একটা মানে অবিশ্বাস্য রকম একটা ঘটনা ঘটে যে সবাই সবসময় অনেক ভালো ভালো খাবার কিনতে থাকে। তো রোজা যদি সংযম বা ত্যাগের একটা শিক্ষা দেওয়ার ব্যাপার হয়ে থাকে, সেখানে একটা বাচ্চা একজন লোক যে অনেকগুলো ব্যাগে করে খাবার কিনে নিচ্ছে ইফতারের, নানান ধরনের খাবার, কিন্তু যখন ওই ছেলেটা গিয়ে তার কাছে খাবার চাচ্ছে, সে ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দিল। এবং ছেলেটা বসে আছে, সে তাকিয়ে আছে, তার ছল ছল চোখ, সে দেখছে যে লোকটা হচ্ছে খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে। তো তখন নিয়ামুল বললো আমাকে যে ভাই আমার তখন মনে হয়েছে যে এটা একটা ফিল্ম হতে পারে এই গল্পটা। তো আমি গল্প নিয়ে একটু ভাবলাম, ভেবে আমি বললাম যে হ্যাঁ হতে পারে, কিন্তু এটা খুবই কমন একটা গল্প। কিন্তু আমাদের আপনি এক্সটেন্ড করলেন আপনার গল্পে। আমাদের গল্পটা এমন একটা হতে হবে যে গল্পের ফিনিশিংয়ে গিয়ে একটা পাঞ্চ লাইন, যেটা হচ্ছে দর্শককে নতুন একটা ভাবনার জায়গা তৈরি করবে। এটা একটা অসমাপ্ত গল্প। হ্যাঁ, গল্পটা সমাপ্ত করতে হবে এবং সেটি যাতে দর্শকের ভিন্নভাবে এক্স্যাক্টলি এবং দর্শকের মধ্যে যাতে একটা বোধ ক্রিয়েট করে, ওই জায়গা থেকে আমরা ফিল্মটা নামিয়ে দিই বোধ, এবং বাকি গল্পটা আমরা রেডি করি। সেই গল্পটা একটু বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তখন খুঁজি যে আমার মাথায় তখন একটা ইমাজিনেশন কাজ করতে থাকে যে আমি যে ক্যারেক্টারটা চিন্তা করছি এই ছেলেটার জন্য, সেই ক্যারেক্টারটা আমি কোথায় পাবো।
তো তখন আমি হচ্ছে মানে তখনও আমি যেহেতু মেইন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার পরিচয় নাই, আমি জানিও না ফিল্ম কীভাবে বানাতে হয়, ক্যারেক্টার কোত্থেকে পাবো, আমার অভিনেতা কোত্থেকে পাবো কিছুই জানি না। তো আমি তখন একটা বস্তিতে গেলাম, গিয়ে আমি ওদেরকে বললাম যে আমি একটা ফিল্ম বানাবো, আমি একটা বাচ্চাকে চাই যার বয়স এরকম হবে। তো অসংখ্য ছেলেমেয়ে চলে আসলো, কিন্তু যে ছেলেটা অভিনয় করেছে ওর নাম হচ্ছে মুন্না, ওকে দেখে আমার চোখ আটকে গেছে ওর দিকে, ওর চোখ দেখে ওর দিকে আমি আর কারো দিকে তাকাই নাই। আমাকে বললাম যে তুমি করবা? তো বললো যে আমার মা যদি অনুমতি দেয় আমি করবো। তো তখন ওর মার কাছে গেলাম, ওর মা বললো যে হ্যাঁ করবে। ও আসলো, যদি অনেক ডিফিকাল্ট ছিল কারণ ও তো কখনই আগে ক্যামেরার সামনে দাঁড়ায় নাই, তো ওকে অনেক মানে আদর করতে হয়েছে, অনেকভাবে ওকে কনভিন্স করতে হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এটা সম্ভবত একদিনের অর্ধেকটা সময় শুটিং হয়েছে আর একদিনের অর্ধেকটা সময়। তো পরের দিনের অর্ধেকটা সময় যখন আমরা শুটিং করতে গেলাম, গিয়ে দেখলাম যে ওকে পাচ্ছি না। কী ব্যাপার? ও হচ্ছে ওইখানে স্থানীয় এক লোকাল এমপির হচ্ছে মানে কোনো এক আত্মীয় মারা গেছে, তার ওই মৃত স্বজনের এই জিয়াফত নামে একটা অনুষ্ঠান হয় না যে খাওয়ায় গরিবদেরকে, ওইখানে খেতে গেছে। তো আমি ওর কাছে গেছি, গিয়ে বললাম যে তুমি আসো, তোমাকে অনেক ভালো ভালো খাবার কিনে দিব, তুমি অভিনয় করো। ও বললো যে না আমি যাবো না, আমার বন্ধুদের সাথে আমি এখানে খাবো, ঠিক আছে। তো তারপর অনেক করে আনা হলো। তো কাজটা তখন করা হলো যে আমরা ফিল্মটা করলাম। তো ফিল্মটাতে আরও ছোট্ট একটা ক্যারেক্টার দরকার ছিল, একটা ছোট্ট বাচ্চার, 2 বছর বা 1.5 বছরের একটা বাচ্চা মেয়ের। তো ওই বস্তি থেকে আরেকটা ঘর থেকে আমরা বাচ্চা মেয়েটাকে নিলাম, অ্যান্ড দেন আর কি ফিল্মটা হলো। এবং ওটার সিনেমাটোগ্রাফিও আমার ছিল। একটু গল্পটা যদি বল। গল্পটা হচ্ছে যে বাচ্চাটা যখন ওই মানে মানুষের কাছে যাচ্ছে, যে সে জিলাপি দেখতেছে যে রোজার সময় ইফতারের সময় প্রচুর জিলাপি ভাজা হচ্ছে, তো ওর খুব খেতে ইচ্ছা করছে। তো গিয়ে সবার কাছে চাইছে যে আমাকে একটু জিলাপি দেন, বা কিন্তু কেউ দিচ্ছে না, সবাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তো রাস্তার এই পাশে সে মন খারাপ করে তাকায় আছে। হঠাৎ করে দেখছে যে একটা দোকানি হচ্ছে একজন ক্রেতাকে তার প্যাকেটের মধ্যে জিলাপি ভরে দিচ্ছে, কিন্তু একটা জিলাপি পড়ে যায় মাটিতে। তো ছেলেটা মানে সাথে সাথে হচ্ছে মাথা ঘুরায় দেখে, ওর চোখের দৃষ্টিটা আটকে যায় যে আমি জিলাপিটা পড়তে দেখছে। তখন ও দৌড়ে রাস্তা পার হয়ে ওই জিলাপিটা নিয়ে আসে, এনে ও জিলাপিটার মধ্য দিয়ে আসলে দেখতে থাকে। আমি এখানে একটা মানে সিম্বলিক শট নেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে একটা মেসেজ দেওয়া যে পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু শেষ পর্যন্ত খাবারের জন্যই আমরা বাঁচি। আমাদের যত যুদ্ধ হোক, যত স্ট্রাগল হোক, যত কাজ হোক, সব কিছুর পিছনে বেসিক নিড হচ্ছে আসলে ফুড। আমরা আসলে ফুডের মধ্য দিয়ে পৃথিবীটা দেখি। তো ওখানে আমি এই শটটা নিয়েছি যে ও জিলাপির মধ্যে দিয়ে এক চোখ বন্ধ করে ও জিলাপির মধ্যে দিয়ে পৃথিবীটা দেখছে। তো জিলাপিটাও নিয়ে যাওয়ার পরে যেটি হয় যে ও খুব আগ্রহ নিয়ে খাওয়ার জন্য রেডি হয়, কিন্তু শেষ মুহূর্তে খায় না, মুখের কাছে নিয়ে জিলাপিটা সরাই ফেলে। তারপর জিলাপিটা নিয়ে দৌড়ে যাচ্ছে, কই যাচ্ছে? দেখা যাচ্ছে যে ওর ছোট্ট একটা ঘিঞ্জি বস্তির ঘরের মধ্যে যাচ্ছে, সেখানে ওর ছোট্ট বোনটা বসে আছে এবং সে তখন জিলাপিটা ওর বোনকে দেয়। হ্যাঁ, তো ওর প্ল্যান ছিল যে হয়তো কিছুটা ও খাবে, একটা জিলাপির অর্ধেকটা, হ্যাঁ, কিন্তু ওর বোনটা পুরা হালুম হুলুম করে খেয়ে ফেলে। শেষে একটা টুকরো ওর মুখে দেয় এবং ও তাকায় থাকে, ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো ওইখানে একটা সিম্বলিক আরও একটা শট আছে যে ও একটা কাগজের মধ্যে প্যাঁচায় ওটা নিয়ে যায়। ওই কাগজে লেখা ছিল যে রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং সংযমের মাস। আসলে সেই সংযম কিংবা ত্যাগের জায়গাটা কাদের মধ্যে, সেই বোধের জায়গাটা কোথায়? এবং আমাদের অনেকের ভিতরে এক ধরনের হতাশা কাজ করে যে বাজেট নেই, চলচ্চিত্র বানাতে পারছে না, কিন্তু আপনি খুব অল্প বাজেটে এবং খুব সুন্দরভাবে একটি মেসেজ আপনি সবাইকে দিয়েছেন এবং সেটা অসম্ভব জনপ্রিয় হয়েছে। প্রচুর দেশে এবং বিদেশে প্রচুর লোক এটা দেখেছে এবং যে এটি দেখার আসলে কারণটা যেটি হচ্ছে, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আসলে এই ফিল্মটা ভাইরাল হয়ে যায়। যেটি আমি দেখেছি যে ইন্দোনেশিয়া না মালয়েশিয়ার এক টেলিভিশনের রিয়েলিটি শোতে হচ্ছে এই ফিল্মটা দেখানো হয়েছে এবং মানুষ কাঁদছে। পৃথিবীর বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলে এটি দেখানো হচ্ছে এবং এটি অনুকরণে হচ্ছে তামিল ভাষা বা বিভিন্ন ভাষায়ও ফিল্ম বানানো হয়েছে, যেটি আমার জন্য একটা অবিশ্বাস্য রকম সাড়া ছিল। এই যে এত মানুষ ফিল্মটা দেখার পেছনে, যেটি আমরা সবসময় বলি না যে ফিল্মের একটা সার্বজনীন ভাষা থাকে, আমরা বিভিন্ন দেশের ফিল্মের হচ্ছে ল্যাঙ্গুয়েজ না বুঝলেও কিন্তু অ্যাট্রিবিউটস দেখে বুঝতে পারি, যে ফিল্মের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারি যে ফিল্মের একটা ভাষা আসলে থাকেই। তারপরও যেখানে হচ্ছে এই ফিল্মটা তো নির্বাক ফিল্ম ছিল, যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজ ছিল না, সেক্ষেত্রে যেটি হয় যে এই ফিল্মটি প্রচুর মানুষ কানেক্ট করতে পারে, বুঝতে সহজ হয়েছে। আর একটা জিনিস আমি সবসময় বলি যে আমাদের কিছু কিছু ভাষা কিন্তু পৃথিবীর সকল মানুষের, সকল সংস্কৃতির, সকল দেশের মানুষের এক। সেটি হচ্ছে আমাদের কান্নার ভাষা, আমাদের আনন্দের ভাষা, হাসির ভাষা। হাসি এবং কান্না পৃথিবীর সকল ভাষায় কিন্তু একই গল্প বলে। সো এই ফিল্মটি যেহেতু মানবিক প্রচণ্ড অনুভূতির একটা জায়গা ছিল, সো সকলের পক্ষে এই অনুভূতিটায় নিজেদেরকে ফিল করার বিষয়টা সহজ ছিল। আরও একটি ফিল্মে আপনি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট ফিল্ম মেকার হিসেবে, তো সেটা কত সালে? দ্য শুজটা আমি 2016-তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির, যেটিকে আসলে একভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড বলা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য, সেটিতে আমি বেস্ট ফিল্ম মেকার অ্যাওয়ার্ড পেয়েছি দ্য শুজের জন্য। এটিও আরেকটা নির্বাক ফিল্ম এবং এটি 19 মিনিটের। সেটার জন্য কি বাজেট একটু বেশি ছিল?
হ্যাঁ, একটু বাজেট বেশি ছিল। বাজেটের যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে যে এখন তো একটা সময় ফিল্ম বানানোর জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার ছিল সেটা অনেক এক্সপেন্সিভ ছিল, বাট আপনি জানেন যে এখন ডিজিটালাইজেশন হয়ে যাওয়ার বা ডিজিটাল মাধ্যমগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে হচ্ছে চাইলেই যে কেউ যে একটা ফিল্ম বানায় ফেলতে পারে। তো সেই জায়গাটা যেটি হচ্ছে যে আমি বোধটা যখন মানে এটা অলমোস্ট মানে জিরো বাজেটের ফিল্ম ছিল প্রায়। তো আর বোধের সুজের ক্ষেত্রে যেটি হয় যে সুজ বানানোর সময় আমার একটা মনে হয় যে আমি টেকনিক্যালি আর একটু ভালো কাজ করতে চাই, বা আমার লাইট দরকার হবে, আমার ট্রলি দরকার হবে, কিছু বিষয় দরকার ছিল। তো তখন আমার একটা বাজেটের প্রয়োজন ছিল, এবং একজন আমার জাহিদ ভাই, আমার খুব কাছের এক বড় ভাই, উনি গল্পটা শুনে উনি খুব আগ্রহী হয়ে আসলেন। তো আমি বললাম যে ভাইয়া যে এটা যে আপনি প্রায় 60-70 হাজার টাকা লাগবে হয়তো, তো আপনি তো এটা থেকে কোনো প্রফিট পাবেন না। তো উনি বললো যে দরকার নাই, আমি আসলে ফিল্মটার সাথে গল্পটা আমার এত পছন্দ হয়েছে আর তোমার বোধ দেখার পর আমার মনে হয়েছে আমি তোমার একটা কাজের সাথে আমি ইনভলভ থাকতে চাই। তো তখন তো উনি এটা প্রডিউস করেন কোনো প্রফিটের চিন্তা না থেকেই। এবারের বইমেলাও একটি বই বের হয়েছে এবং 3টি আপনার বেশ বড় উপন্যাস আছে। এছাড়া কি এখন আর কোনো নতুন বইয়ের কাজ কিংবা ফিল্মের কাজ চলছে? নতুন বইয়ের কাজ আছে, আমার খুব বড় একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে। এটি আমি সাড়ম্বরে হয়তো ঘোষণা দিব, কলকাতার বিখ্যাত একটা পাবলিকেশন থেকে আমার একটা বই আসার কথা চলছে, উপন্যাস, এবং সেটি আমার একটু সময় লাগবে হয়তো 2 বা 3 বছর। আমি 47-এর দেশভাগ নিয়ে আমি একটা বই করার চিন্তা করছি, এবং এটার জন্য আমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর ওরাল হিস্ট্রি কালেক্ট করতে হবে, প্রচুর জানাশোনার ব্যাপার আছে। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি বই নিয়ে একটা কাজ চলছে, এর বাইরেও আমি আরও একটা বই নিয়ে কাজ করছি। আর এছাড়া হচ্ছে ফিল্ম নিয়েও আমি কাজ করছি। আমার নতুন একটা ফিল্ম আসছে, নাম হচ্ছে প্রযত্নে। এটিতে দিলারা জামান অভিনয় করেছেন, বর্ষিয়ান গুণী অভিনেত্রী, এবং এটি একটা মাত্র চরিত্র এবং একটা ঘরের মধ্যে পুরোটাই, প্রযত্নে নামে, কেয়ার অফ। এর বাইরে রিসেন্টলি হচ্ছে আমি আমার খুব কাছের এক ছোটো ভাই, ও দুর্দান্ত অভিনেতা মাইনুল হাসান মাইন থিয়েটার করে, ওকে নিয়েও আমি আরেকটা ফিল্ম করছি। এটিও 5 মিনিটের এবং নির্বাক। এটির নাম হচ্ছে দ্য ফ্রিডম। এটিও কাজ চলছে, এটার প্রি প্রোডাকশনের কাজ চলছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমরা আরো অনেক অনেক ভালো কাজ আশা করছি। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কার্বন বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।